গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং, শিল্প কারখানা থেকে বাসাবাড়ি, তীব্র গ্যাস সংকটে জনভোগান্তি। টিকা দেওয়ার পরও থামছে না হাম, বাড়ছে মৃত্যু সংক্রমণ। দেশব্যাপী টিকাদান কর্মসূচি নিয়ে প্রশ্ন, অ্যান্টিবডি যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং আগস্ট জুড়ে থাকবে বৈরী আবহাওয়া, একাধিক নিম্নচাপের শঙ্কা, ভারী বর্ষণ ও উজানের ঢলে বাড়তে পারে নদীর পানি, বন্যার আভাস। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছি আমি সুমাইয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কবে গ্যাস সরবরাহ বাড়বে তা এখনও নিশ্চিত নয়। আগুনে ক্ষতিগ্রস্ত মহেশখালীর এলএনজি টার্মিনাল পুরোপুরি চালু করতে আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলেটর এনার্জি। এর আগে অক্ষত বয়লারটির চালুর চেষ্টা চলছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় রাজধানী সহ বিভিন্ন এলাকায় তীব্র হয়েছে গ্যাস সংকট। ব্যাহত হচ্ছে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও সিএনজি স্টেশনের কার্যক্রম। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে, বেড়েছে লোডশেডিং। পিডিবির হিসেবে উৎপাদন কমেছে 1,500 মেগাওয়াটের বেশি। সর্বোচ্চ লোডশেডিং ছাড়িয়েছে 2,500 মেগাওয়াট। সংকট মোকাবেলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি, মালয়েশিয়া থেকে এলএনজি আনা এবং দেশীয় গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিচ্ছে সরকার। গ্যাস পাইতেছি না, সেই সকালবেলা আসছি, আচ্ছা সিরিয়াল ধরে বসে রয়েছি, পাম্পে গ্যাস নাই। আমরা তো অনেক গ্যাসের সংকট, আমরা গ্যাস পাই না ঠিক মতন, পাবলিকে পাই না, আমাগো ই করে, কিন্তু না থাকলে আমরা কেমনে দিব পাবলিককে গ্যাস? গ্যাস নিতে আসতে পাম্পে দীর্ঘ সময় লাইন ধরে থাকতে হয়। গ্যাস লাগে 300 টাকার, দেয় 100 টাকার। আমরা গ্যাসের সংকটে অনেক দিন থেকে পড়ে রয়েছি। গ্যাস যতটুকু দরকার আমরা ততটুকু পাইতেছি না। গ্যাসের সমস্যা হইতেছে এবং ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে থাকতে লাগছে। আর দ্বিতীয়ত আমাদের লাগে গ্যাস যদি 1000 টাকা, সেখানে পাইতেছে 200 টাকা বা 300 টাকায়। আমাদের লাইনে কিছুদিন যাবৎ প্রেশার পাইতেছি না। আসলে এটা যেরকম গাড়িওয়ালারাও ভুক্তভোগী, আমরাও সেরকম ভুক্তভোগী। আমরা বহুত ভোগান্তিতে আসছি। আমাদের কিস্তি আছে, আমাদের বউ আছে, পোলা আছে, সব আছে। আমরা কিভাবে চলি, কিভাবে খাই? এইভাবে যদি গ্যাস হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো? পাম্পে আসতে বসে রয়েছে, গ্যাস নেয়, কোনো ঘোষণা ছাড়া, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া, মাইকিং ছাড়া, মানে গ্যাস যে বন্ধ করে দিল। এখন কিভাবে আমরা চলি? বাসা বাড়িতে যারা আছে এরাও কষ্ট করতেছে, গ্যাসের জন্য হোটেলেও খানা, রান্না বান্না এগুলো চলতেছে না। দর্শক, গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। জি সুমি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে রয়েছে গ্যাসের তীব্র সংকট। আমরা সকাল থেকেই সিএনজি স্টেশনগুলো ঘুরে ঘুরে দেখেছি যে সিএনজি স্টেশনগুলোতে রয়েছে গাড়ির দীর্ঘ লাইন। আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে দীর্ঘ যে লাইন রয়েছে সিএনজি স্টেশনগুলোতে গাড়ি গ্যাসের জন্য। আমরা কথা বলেছি সিএনজি স্টেশন কর্তৃপক্ষদের সাথে, তারা জানিয়েছে যে গ্যাসের সংকট থাকার কারণেই তারা গ্যাস দিতে পারতেছে না পর্যাপ্ত পরিমাণে। যে পরিমাণে গ্যাস প্রয়োজন তারা গ্যাস পাচ্ছে না, তাই গাড়ির দীর্ঘ লাইন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে যে সিএনজি স্টেশনগুলোতে। আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প নগরী, এখানে রয়েছে হাজার হাজার গার্মেন্টস মিল ফ্যাক্টরি। গাজীপুরের কালিয়াকৈরে রয়েছে 300 গার্মেন্টস মিল ফ্যাক্টরি। আমরা কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গ্যাসের তীব্র সংকট থাকার কারণে নিয়মিত শিপমেন্ট দিতে পারতেছে না। গ্যাসের এই সংকট যদি দীর্ঘদিন থাকে তাহলে অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুমি, এই ছিল এই মুহূর্তের সর্বশেষ তথ্য। হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি নিয়ে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কায়সার হামিদ শিকদার। কায়সার, ফেনীতে গ্যাসের বর্তমান অবস্থা কি? সুমি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন সারা বাংলাদেশে যে গ্যাসের সংকট, তার প্রভাব পড়েছে ফেনী জেলার 6টি উপজেলা সহ ফেনী জেলার আশেপাশে এলাকাগুলোতে। আমরা দেখতে পেয়েছি ফেনী জেলাতে 22টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সে 22টির মধ্যে 10টিতে গ্যাস সরবরাহ করত। সে 10টি ফিলিং স্টেশন গত 1 তারিখ সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। তার প্রভাবে কিন্তু এখানকার যে পরিবহন সেক্টর রয়েছে, সে পরিবহনগুলো গ্যাসের জন্য এসে
দীর্ঘ লাইন ধরে বসে থেকে তারা আবার বাড়িতে চলে গিয়েছে গ্যাস না পেয়ে। অনেকে আছেন গত 2 দিন ধরে এখানে গ্যাসের অপেক্ষায় আছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে তাদের যে ব্যাংক থেকে লোন করে যে তারা গাড়ি নিয়েছে, এ ধরনের কিস্তিগুলো তারা কিভাবে দিবে এভাবে যদি গ্যাস সংকট থাকে। এছাড়া যদি বাসাবাড়ির কথা বলি, বাসাবাড়িতে গ্যাস নেই বললে চলে। 1 তারিখের আগে কিছু কিছু জায়গায় গ্যাস থাকতো, কিছুক্ষণ আবার কিছুক্ষণ চলে যেত, কিন্তু 1 তারিখ থেকে সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে রান্নাবান্না করতে তাদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এছাড়া তারা গ্যাস না থাকায় তারা হোটেল এবং রেস্টুরেন্টগুলো থেকে খাবার সরবরাহ করে খাবার খাচ্ছেন। হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে যে সকল হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে গ্যাস আছে নেই, সেগুলোতে খাবার সরবরাহ বন্ধ রয়েছে। শুধু এলপি গ্যাস যেগুলোতে আছে এগুলোতে খাবার সরবরাহ রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনীর গ্যাস সংকট নিয়ে। সুমি, ধন্যবাদ কায়সার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। 2 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। রাত 1:30টার দিকে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ইউনিটটি চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে প্রায় 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে শনিবার ভোরে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে 50 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে বর্তমানে 1 ও 3 নম্বর ইউনিট চালু রয়েছে। 3 নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে 175 মেগাওয়াট বিদ্যুৎ। তবে 2 নম্বর ইউনিটটি 2020 সাল থেকেই বন্ধ রয়েছে। ফলে সচল 2 ইউনিটের উৎপাদন দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। টিকা দেওয়ার পরও দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা থামছে না, কমছে না সংক্রমণও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুদের মধ্যে 844 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,46,000-এর বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে 9 শতাধিক শিশু হাসপাতালে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকার আওতার বাইরে থাকা শিশু এবং কার্যকর জাতীয় গাইডলাইনের অভাবেই হামের প্রকোপ না কমার অন্যতম কারণ। এপ্রিল-মে মাসে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চললেও প্রকৃত কভারেজ নিয়ে প্রশ্ন রয়েছে। বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা, অ্যান্টিবডি পরীক্ষা, জনসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত জাতীয় গাইডলাইন বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তারা। হাম বেড়াইছিল, আগে 2 দিন থেকে জ্বর আসছিল, ওষুধ খাওয়াইছি, ওষুধ খাওয়াই জ্বর ছাড়ে আবার আয়ে। কালকে সকালবেলায় হাম বেড়াইছে, বদরগঞ্জ নিয়ে আসি, বদরগঞ্জ থেকে ফেরত দিছে, রংপুর নিয়ে যান, রংপুর নিয়ে আসি, কালকে ভর্তি করাইছি। ভর্তি হয়েছি, আবার 9 থেকে 8 একদিন ওখানে ছিলাম। ওখান থেকে ডাক্তার দেখে বললো বাচ্চার হাম হয়েছে, এখানে হামের ওখানে ট্রান্সফার করে দেন। তো আমরা এখানে আসছি, ট্রান্সফার হয়ে এখানে বাচ্চা 4-5 দিন হলো, আল্লাহর রহমতে ট্রিটমেন্ট নিয়ে অনেক সুস্থ হয়েছে। এই যে আমার বাচ্চা থেকে মানে জ্বর ছিল আগে থেকেই, বৃহস্পতিবার থেকে হাম দেখা দিছে আর কি। তা বৃহস্পতিবার থেকে হাম দেখা দিচ্ছে, তা আমি মনে করছি ওষুধ খাইলে এমনিই ঠিক হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে একটু বেশি হয়েছে, তারপর কালকে আর কি এমার্জেন্সিতে ভর্তি করেছে। এখনও সুস্থ আসে নাই, একটু কমছে, মানে ঝামঝানি, শুলেনি, তারপরে গরমি একটা আছে, সুংসুঙ্গানি, মানে 3 প্রকারের অসুখটা। দর্শক, রংপুর মেডিকেল থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। সীমা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2 নম্বর যে ইউনিট, সেই ইউনিটে। আপনাকে যদি আমি একটি তথ্য দিয়ে রাখি যে গত 24 ঘন্টায় কিন্তু হামের যে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন প্রায় 6 জন রোগী। আর মেডিকেল কলেজে এই পর্যন্ত কিন্তু হামের প্রায় 13 জন রোগী ভর্তি আছে, 13 জন রোগী চিকিৎসা নিচ্ছেন, এমন তথ্যই কিন্তু আমাদেরকে দিয়েছেন। আপনাকে যদি আমায় আরেকটু তথ্য আপনি যদি দিয়ে রাখি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় আপনাকে যদি আমি একটু রোগীর ভর্তির তথ্য দিয়ে রাখি, তাহলে 2379 জন কিন্তু রংপুর মেডিকেল কলেজে বিভিন্ন ইউনিটে ভর্তি হয়েছেন। আবার যদি আমি
একটু এই রোগীর যদি মৃত্যুর সংখ্যা যদি বলে থাকি সেটাও কিন্তু কম নয়, প্রায় 25 জন রোগী কিন্তু মারা গেছেন গত 24 ঘন্টায়, এমন তথ্যই কিন্তু আমাদের মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছেন। তবে হামের রোগী কিন্তু গতকালকে 9 নম্বর ওয়ার্ডে কিন্তু একজন মারা গেছেন বলে এমন তথ্য আমরা পেয়েছি। তবে এ পর্যন্ত কিন্তু চিকিৎসার যে আমি যে ইউনিটটিতে আছি এই ইউনিটটির চিত্র যদি আপনাকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে আপনি দেখবেন যে এই ইউনিটের কিন্তু ভর্তির যারা অনেক রোগী কিন্তু এখন মেঝেতে প্রায় অবস্থান নিয়েছেন। কেউ কেউ বলছে যে 3 দিন থেকে তারা ভর্তি হয়ে আছেন, এখনও সিট পান নাই। তবে রংপুরে কিন্তু বেডের যে বেড সংখ্যা আছে সেই সংখ্যার তুলনায় কিন্তু রোগীর চাপ কিন্তু অনেকটি বেশি। যে হাম এবং ডেঙ্গুর যদি আমি একটু কথা বলে রাখি, ডেঙ্গুর তথ্য দিয়ে রাখি, ডেঙ্গুর কিন্তু 5 জন রোগী বিভিন্ন ইউনিটে ভর্তি আছে, এমন তথ্যই কিন্তু আমাদেরকে দিয়েছেন মেডিকেল কর্তৃপক্ষ। তবে চিকিৎসা নিয়ে বা চিকিৎসাতে আসা রোগীদেরও কিন্তু নানান ধরনের ক্ষোভ আছে এই মেডিকেলে। আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি যে চিকিৎসকেরা আমাদের যে কথাগুলো বলেছেন যে বেডের তুলনায় অতিরিক্ত রোগী হওয়ার কারণে তারা কিন্তু চিকিৎসা দিতে অনেক হিমশিম খাচ্ছেন। রবিউল, ধন্যবাদ আপনাকে। আগস্ট জুড়ে এই দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি মৌসুমী লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা BWOTর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের উজানে ভারী বৃষ্টির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ সহ উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নিচু এলাকাতেও সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। মাসের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে। এ সময় সাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে সমুদ্র উত্তাল এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি বাড়তে পারে। তৃতীয় ও শেষ সপ্তাহেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। ফলে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে বন্যাপ্রবণ ও নিচু এলাকার মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। অনেক টাকা খরচ করে ধান লাগাইছি, কৃষানের দাম অনেক বেশি, হাই লেভেলের দাম, তাও লোক পাওয়া যায় না। ধান লাগানোর পরে দেখেছেন ধান সব ডুবে নষ্ট হয়ে গেছে। এখন পুনরায় আবার এই যে বীজতলা থেকে ধান উঠায় জমিতে ধান লাগাবো, এখন দেখেন একটা কৃষানিও নাই। আমাদের ধানের বীজ ডুবে গেছে, ধান আমরা লাগাইছিলাম, ধান ডুবে গেছে আর কি, বীজের তলা আমরা ধান লাগাতে পারতেছি না। আবার নতুন করে ওপেন করে আবার নতুন করে লাগাচ্ছি। যদি সরকার আমাদের একটু ভর্তুকি বা আমাদের না তাকায় আমরা ধান লাগাতে পারবো না, অনেক কৃষক ধান লাগাতেও পারবে না। দর্শক, নওগাঁ থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মেহেদী হাসান অন্তর। ধন্যবাদ সুমি। আপনি জানেন যে বেশ কয়েকদিন টানা ভারী বৃষ্টি এবং ভারত থেকে উজানের নেমে আসা পানিতে জেলার নদ নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আরেকটা বিষয় আপনি জানেন যে বিলের যে মাঠের যে এখন আউশ মৌসুম চলছে, মাঠে যে ধান রোপণের ব্যস্ত সময় পার করছে কৃষকেরা, বেশ কিছু নিম্ন অঞ্চলে যে ধানগুলো সে ধানগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে এবং বীজতলা তলিয়ে যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যা জানিয়েছে এই জেলার প্রায় 5,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পাশাপাশি কাঁচা সবজির যে ক্ষেতগুলো ছিল সেই ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু সবজির যে গাছগুলো সেগুলো পচে নষ্ট হয়ে গিয়েছে। এতে কিন্তু বাজারে চড়া দামে সবজি বিক্রি হচ্ছে। আর একটি বিষয় আপনাকে না বললে নয়, এই যে ধানগুলো যে নষ্ট হয়েছে, এখন যে ধান আবার রোপণ করছেন আমন ধান, এই আমন ধান রোপণে কিন্তু কৃষকেরা যে শ্রমিক, সেই শ্রমিক খুঁজে পাচ্ছে না। এতে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। চড়া দামেও কিন্তু শ্রমিক পাচ্ছে না, এতে কিন্তু কৃষকের ক্ষতি হচ্ছে। পাশাপাশি যদি বলা যায় নতুন করে কীটনাশক সার প্রয়োগ করার কারণে ধান উৎপাদনে কিন্তু খরচ বৃদ্ধি পেয়েছে। অনেক কৃষক বলছে যে এরকম সরকার থেকে যদি তাদেরকে ভর্তুকি বা মাঠ পর্যায়ে কৃষকদের যদি সহযোগিতা না করা হয়, তারা ধান রোপণ থেকে বিমুখ হবে বলে জানিয়েছে। সুমি, এই ছিল নওগাঁ থেকে আমার হাতে বন্যার সর্বশেষ পরিস্থিতি। অন্তর, ধন্যবাদ আপনাকে। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত এবং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় IOM এর সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় এক সাক্ষাতে IOM এর উপমহাপরিচালক
উগো চি ড্যানিয়েলসের কাছে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৈঠকে নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানো, অনিয়মিত অভিবাসন রোধ, নৈতিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত এবং আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষিসহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ এবং ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তুলতে IOM এর সহযোগিতা চাওয়া হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারী অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণে। পাশাপাশি সংকটাপন্ন দেশ থেকে বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্বাসন, জলবায়ুজনিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সহযোগিতা অব্যাহত রাখার কথা হয়। রোহিঙ্গা সংকটে IOM এর সহায়তার প্রশংসা করে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানায় বাংলাদেশ। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার বিভাগীয় স্পেশাল জজ BM তারিকুল কবির এ আদেশ দেন। আগামী 14 সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আদালতে অভিযোগ পড়ে শোনানোর পর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান মতিউর রহমান। পরে তার জামিন আবেদন নাকচ করে দেন আদালত। দুদকের মামলায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। 2024 সালের 15 ডিসেম্বর মামলা দায়েরের পর তদন্ত শেষে চলতি বছরের 3 ফেব্রুয়ারি অভিযোগপত্র অনুমোদন করে দুদক। মামলার নথিতে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 2025 সালের 14 জানুয়ারি গ্রেফতারের পর থেকে কারাগারে রয়েছেন মতিউর। 2024 সালে ছেলের 15 লাখ টাকার ছাগল কেনার ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনা এলে তার সম্পদ ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ কক্সবাজারের জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। বৈরী আবহাওয়া ও সাগরে মাছের আনাগোনা কম থাকায় ব্যাহত হচ্ছে ইলিশ শিকার। এতে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে কমেছে সরবরাহ, বেড়েছে লোকসান। ছোট ট্রলারগুলোতে লোট্টা, চিংড়ি, পোয়া, ছুরি ও রূপচাঁদা সহ বিভিন্ন মাছ মিললেও ইলিশ ধরা পড়ছে খুবই কম। জেলেদের হিসেবে বর্তমানে একটি ট্রলারে মিলছে মাত্র 10 থেকে 25টি ইলিশ। ফলে অনেক ট্রলার অলস পড়ে আছে, কেউ কেউ অর্থের অভাবে সাগরেও যেতে পারছেন না। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 12 মে থেকে 31 জুলাই পর্যন্ত এসেছে 134 টন ইলিশ ও 968 টন অন্যান্য সামুদ্রিক মাছ। সংশ্লিষ্টদের আশা, বৈরী আবহাওয়া কেটে সাগর শান্ত হলে আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইলিশের মৌসুম জমে উঠবে। তখন বাড়তে পারে ইলিশের সরবরাহ। কক্সবাজারের ডলফিন মোড় এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে পর্যটকদের কাছে মোটরসাইকেল ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে। ড্রাইভিং লাইসেন্স যাচাই ছাড়াই মোটরসাইকেল ভাড়া দেওয়া এবং নিরাপত্তা বিধি না মানায় মেরিন ড্রাইভ সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এমন পরিস্থিতিতে অবৈধ মোটরসাইকেল ভাড়া বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারের প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটে। তবে অভিযোগ রয়েছে এসব মোটরসাইকেলের বড় একটি অংশ কোনো ধরনের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। স্থানীয়দের দাবি, অধিকাংশ ক্ষেত্রে মোটরসাইকেল ভাড়া দেওয়ার আগে পর্যটকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয় না। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান পরিচালনা এবং সতর্কতা জারি করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী এখনও অবৈধভাবে মোটরসাইকেল ভাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত জানান, অবৈধ মোটরসাইকেল ভাড়া বন্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মোটরসাইকেল, বিশেষ করে আনরেজিস্টার্ড মোটরসাইকেল যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যে সকল গাড়ি আমরা এরকম পাচ্ছি সেটা কোন ক্যাটাগরির গাড়ি আমরা, এটা মূল বিষয় না, কিন্তু আমরা যখন যেগুলো পাচ্ছি যে গাড়িগুলো আনলফুল, মানে রেজিস্ট্রেশন নাই বা কোনো নাম্বার প্লেট নাই, কিংবা গাড়িটা কিনেছে তার কোনো কিছুই পেপারস নাই, তো এই ধরনের মানে আনঅথরাইজড বা আনরেজিস্টার্ড যে গাড়িগুলো আমরা দেখছি, আমরা সেগুলোর বিরুদ্ধে কিন্তু প্রতিনিয়ত কী করে যাচ্ছি, প্রসিকিউশন দিচ্ছি এবং আইনগত ব্যবস্থাটার অব্যাহত আছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। কর্মসূচির আওতায় 248 উপজেলায় প্রায় 25,29,000 উপকারভোগী পাচ্ছেন পুষ্টি চাল বা ফর্টিফাইড রাইস, আর 247 উপজেলায় 29,71,000 উপকারভোগী পাচ্ছেন সাধারণ চাল। সব মিলিয়ে প্রায় 55 লাখ কার্ডধারী 6 মাসে
30 কেজি করে চাল পাবেন। পাশাপাশি সারা দেশের 1108টি কেন্দ্রের মাধ্যমে OMS কর্মসূচিতে চাল ও আটা বিতরণও চলছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে খাদ্য মজুদ সন্তোষজনক। বর্তমানে সরকারি গুদামে মজুদ রয়েছে 23,49,385 মেট্রিক টন খাদ্যশস্য। এর মধ্যে চাল প্রায় 19,66,000 টন, খাদ্যশস্য সংগ্রহ অব্যাহত রয়েছে। সরকারের লক্ষ্য খাদ্য নিরাপত্তার পাশাপাশি অপুষ্টি কমানো এবং নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করা। দেশে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী শূন্য পদে থাকা সাপেক্ষে একই পদে পছন্দের প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা। প্রথম নিয়োগের পর টানা 2 বছর চাকরি করলে মিলবে আবেদনের সুযোগ। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পরও বদলির আবেদন করতে হলে সেখানে অন্তত 2 বছর থাকতে হবে। চাকরি জীবনে সর্বোচ্চ 3 বার বদলি হতে পারবেন শিক্ষকরা। অগ্রাধিকার দেয়া হবে নিজ জেলার শূন্য পদে। সেখানে পদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় আবেদন করা যাবে। বদলিতে এমপিও আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ থাকবে। বিদেশি ঋণ পরিশোধে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। বিপরীতে নতুন ঋণের প্রতিশ্রুতি নেমেছে এক যুগের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের বিভিন্ন দাতা দেশ ও সংস্থার নেয়া ঋণের সুদ আসল বাবদ বাংলাদেশ পরিশোধ করেছে 449 কোটি 41 লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় 10% বেশি। টাকার হিসেবে এই অর্থ প্রায় 55,000 কোটি টাকা। অন্যদিকে গত অর্থবছরের নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে 524 কোটি 34 লাখ ডলার, যা আগের বছরের তুলনায় 37% কম। গত 14 বছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে 4 গুণের বেশি। এদিকে চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে 1,55,850 কোটি টাকা ঋণের লক্ষ্য রয়েছে। এর মধ্যে পুরনো ঋণের কিস্তি ও সুদ পরিশোধেই যাবে 46,000 কোটি টাকা। ফলে নতুন ঋণের প্রতিশ্রুতি কমলেও বাড়ছে ঋণ পরিশোধের চাপ, যা বিদেশি অর্থের উপর নির্ভরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং, শিল্প কারখানা থেকে বাসাবাড়ি, তীব্র গ্যাস সংকটে জনভোগান্তি। টিকা দেওয়ার পরও থামছে না হাম, বাড়ছে মৃত্যু সংক্রমণ। দেশব্যাপী টিকাদান কর্মসূচি নিয়ে প্রশ্ন, অ্যান্টিবডি যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। আগস্ট জুড়ে থাকবে বৈরী আবহাওয়া, একাধিক নিম্নচাপের শঙ্কা, ভারী বর্ষণ ও উজানের ঢলে বাড়তে পারে নদীর পানি, বন্যার আভাস। সাগরে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলে ব্যবসায়ীরা। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে মাছ ধরা, বাড়ছে লোকসান। এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে নিম্ন আয়ের মানুষের জন্য চাল বিতরণ শুরু। 15 টাকায় 6 মাসের 30 কেজি চাল পাবেন 55 লাখ পরিবার। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।